পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে, এইটা যদি আইনি ভিত্তি না থাকে সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো, আর কেউ বিপদগ্রস্ত হবে না। তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিত। যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন, এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারা কারা, এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত 16 বছর সহাবস্থান। বহু প্রতীক্ষিত জুলাই সনদ, এই জুলাই সনদ স্বাক্ষর করে কি পেল বাংলাদেশের জনগণ, কি পেল বাংলাদেশের রাজনৈতিক দল, এবং কি পেল সরকার, এবং কি পেল জুলাই চেতনাধারীরা? এটা এখন অনেক বড় আলোচনার বিষয়, চলছে আলোচনা। দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি দরকার। আদতে কি সে আইনি ভিত্তি পেয়েছে? সেটা নিয়ে আলোচনা করব। কি হলো জুলাই সনদ দিয়ে, কি পেলাম আমরা? যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন এবং যারা করেননি, এমন কোন সার্কেল নাই যারা দাবি করেননি যে তারা জুলাই চেতনা ধারণকারী, অথবা জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব অথবা আন্দোলন যা কিছু বলেন না কেন, সবাই নাকি সব দল মত নির্বিশেষে এটা নিয়ে সবাই শরিক হয়েছে। তাহলে জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তারা সব জুলাই চেতনাধারী, এই তো অর্থ দাঁড়ায়। আর যারা স্বাক্ষর করেনি তারা এনসিপি, তখন যারা ছাত্র হিসেবে আন্দোলন করেছিল, তাহলে তারা কি জুলাই চেতনাধারী না? গোটা বাংলাদেশে কেউ বিশ্বাস করবে যে এনসিপির ছেলে পেলেগুলো জুলাই চেতনাধারী না? সুতরাং জুলাই চেতনাকে যারা অ্যালাউ করতে চায়নি, আমার মনে হয় তারাই ওখানে স্বাক্ষর করেছে। তার নয়তো ওদের স্বাক্ষর ছিল ম্যান্ডেটরি, এবং ওদের স্বাক্ষর ছাড়া জুলাই সনদটা হওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে যুক্তিযুক্ত নয়। কথাটা বললেই বলবে এনসিপির পক্ষপাতিত্ব করি, নো। কারণ আজকে যদি কোনোদিন যদি এই জুলাই চেতনা বিরোধী অর্থাৎ পতিত সরকার বিরোধী তারা পরীক্ষিত, এবং কোনোদিন যদি বিচার হয় এদের, তাহলে একমাত্র এদেরই বিচার হবে। কেননা জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছে সেটা শুধুই জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। সে কারণে এই প্রতারণার মাধ্যমে জুলাই চেতনাকে একটা কবর দেওয়ার একটা পায়তারা বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে সেটা বলছি। জুলাই সনদ যারা স্বাক্ষর করেছেন, মঞ্চে উপবিষ্ট ছিল কতগুলো দল, তার ভিতরে বড় দল হিসাবে ছিল ওখানে বিএনপি এবং জামাত, এই দুই দল। এনসিপি ছিল না। গণফোরামের প্রধান কর্তা ডক্টর কামাল হোসেন, আর যাই হোক সে একটা হেভিওয়েট, সেই গণফোরামের লোক ওখানে ছিল, কিন্তু তারা স্বাক্ষর করেনি। তাহলে এই মুহূর্তে মনে হচ্ছে যে এনসিপির যারা স্বাক্ষর করেনি, এদিকে গণফোরাম স্বাক্ষর করেনি উপস্থিত থেকেও, টু সাম এক্সটেন্ট তারা, আমি জানি না কেন করেনি, কিন্তু মনে হইলো এনসিপি কে তারা সমর্থন করেছে। পাশাপাশি যদি আমি যাই, যারা স্বাক্ষর করেছেন এখানে এই জুলাই সনদটাকে কি বলে আখ্যায়িত করেছে আলী রিয়াজ সাহেব? উনি বলছেন নাগরিকের সাথে রাষ্ট্র ও রাজনৈতিক দলের একটি সামাজিক চুক্তি। আর চুক্তি মানেই হচ্ছে যত দল এটার ভিতরে, যত পক্ষ এটার ভিতরে থাকবে, প্রত্যেকের এখানে একটা স্বার্থ থাকতে হবে। তাহলে যারা সরকার পক্ষে যিনি ছিলেন, যারা সরকার ছিলেন, তাদের স্বার্থ কি? তাদের স্বার্থ জুলাই সনদে স্বাক্ষর করবেন, তারপরে নির্বাচন হবে, ওনারা একটা সেফ এক্সিট পেয়ে যাবেন। কেননা জুলাই সনদে আইনি ভিত্তি শুরু থেকে দিতে চায়নি, এখনো দেওয়া হয়নি, তারপর এটা স্বাক্ষরিত হয়েছে। সে কারণে বলছি, যাদের চাপ বেশি, যারা দলে ভারী, তাদের প্রেসারে উপরে ভিত্তি করে এই জুলাই সনদ করে সরকার তার সেফ প্যাসেজ নিয়েছেন। আর যারা বড় দল হিসাবে এখানে স্বাক্ষর করেছেন, পরিষ্কার নির্বাচনের দিকে আগাইতে চান এবং নির্বাচন করে ক্ষমতায় যাবেন। শুধু এটাই স্বপ্ন, আর কোনো স্বপ্ন নেই। আর জামাত ইসলামের কারবারটা হলো এরকম যে সব দিকে থাকবো, কেননা তার তো ব্লেমের অন্ত নাই তার বিরুদ্ধে। কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তি হয়ে যায়, কখনো মিত্র হয়ে যায় বিভিন্ন দলের। সুতরাং সে ওখানে স্বাক্ষর করেছে ঠিকই, কিন্তু বলে রেখেছে এটার আইনি ভিত্তি দরকার। আরো একটা ব্যাপার আছে, আজকে আবার তারা বলেছেন যে পিয়ার পদ্ধতি, তারপরে লেভেল প্লেইং ফিল্ড, এরকম 5 দফা তাদের যে দাবি ছিল সেগুলো তারা চলমান রাখতেছে। তার মানে ওই একই পথের পথিক সব। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সকাল একটা বিকাল একটা, স্বাক্ষর দিছি তো কি হয়েছে, দাবি নিয়ে মাঠে থাকবো।
আবার যারা ক্ষমতায় যাবে স্বাক্ষর দিয়েছে তো কি হচ্ছে, ক্ষমতায় গেলাম এটা পালন করলাম না। মুদ্রা কথা, জুলাই চেতনাকে কেন যেন কবর দিতে চাচ্ছে সবাই। আর একটা বিষয়, এই যে যারা সই করেছে এখানে, বললামই তো যে বড় দুইটা দল প্রাথমিকভাবে, তাদের দুইজন চারজন প্রতিনিধি ছিল। আর যারা ছিল তাদের স্বার্থ কি? তারা স্বাক্ষর করলেই কি আর না করলেই কি? তারা সব দল মিলে একত্র হলে 25টা দলে 25টা বাস লোক বললে তাদের সমস্ত নেতাকর্মী কাবার হয়ে যায়। তারা কেন করেছে স্বাক্ষর? না করলেও কিছু আসে না, করলেও কিছু আসে যায় না। সিম্পলি তারা করেছে বড় রাজনৈতিক দলের রাজনৈতিক অনুকম্পা পেয়ে এমপি হওয়ার জন্য। 25টা দলের থেকে যদি 25 জন এমপি হয়, সেটা তাদের জন্য একটা বিশাল ব্যাপার। সেজন্য তারা স্বাক্ষর করেছে। আর যারা স্বাক্ষর করেনি এনসিপি, পরিষ্কার তারা বুঝিয়ে দিল এটা কোনো দায়বদ্ধতা নেই এই চুক্তির। দ্বিতীয় কথা হচ্ছে, কতজন জনগণ রিপ্রেজেন্ট করেন মূলত ওই 4 ব্যক্তি দুইটা বড় দলের? এই 4 জন ব্যক্তি কি 18 কোটি লোককে রিপ্রেজেন্ট করে? অফকোর্স নট। স্ট্রেট যদি হিসাব করি, দলবিহীন জনগণ এই মুহূর্তে মিনিমাম ন্যূনতম 40% আছে। তাহলে 40%-এর প্রতিনিধিত্ব কারা করেছে? বাংলাদেশে ব্যবসায়ী কমিউনিটি আছে, বড় স্টেক হোল্ডার, কর্পোরেট হোল্ডার, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী সমিতি আছে, এফবিসিসিআই, ডিসিসিআই, তো বিজেএমই, বিএস, নানান ধরনের আছে। তাদের প্রতিনিধিত্ব কোথায়? বাংলাদেশে এই সমস্ত ব্যবসায়ী স্টেক হোল্ডার যারা বাদ দিছে কিভাবে? প্রশ্নই ওঠে না। কারণ এই স্টেক হোল্ডার উপর ডিপেন্ড করে সমস্ত রাজনীতিবিদ। এরা ব্যাংকের টাকা লুট করার পর এদের থেকে সুবিধা নিয়ে যায় তারা, এবং সুবিধা নিয়ে তাদেরকে শেল্টার দেয়। সেই স্টেক হোল্ডারের দরকার ছিল। আসেন মিডিয়া জগৎ, পত্রিকা জগৎ, তারা সেখানে যারা উচ্চ শ্রেণীর সাংবাদিক, মিডিয়ার জগতের লোক, তারা কি দেশের জনগণ নয়? তাদের প্রতিনিধিত্ব কোথায়? আসেন কৃষক শ্রমিক, আলাদা আলাদা সব জায়গায় সমিতি আছে। আমি দেখতে চেয়েছিলাম জনগণের সম্পৃক্ততা কতটা করা যায়। মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের প্রতিনিধিত্ব হবে? অ্যাবসার্ড। উই ক্যানট অ্যালাউ ইট। এবং এটা কোনো চুক্তি হয় নাই, এবং ওই জনগণের কোনো স্বার্থ এখানে দেখা হয় নাই। যারা দলের সাথে সম্পৃক্ত তাদের কোনো স্বার্থ বলতে কি আছে? তাদের দল যেটা করবে সেটাই হবে। বরং তাদের দল ক্ষমতায় গেলে তারা আজকে যে কর্মগুলা করছে সেগুলো ধামাচাপা দিয়ে চলে যাবে। এই হলো থিওরি বাংলাদেশের রাজনীতি। এইবার আসেন, যদি এটাকে কার্যকর না করে, ভবিষ্যতে যদি কার্যকর না করে, তাহলে কি হবে? এটাকে এনফোর্স করার জন্য, এটাকে বাধ্য করার জন্য কোনো গ্যারান্টি ক্লজ বা কোনো গ্যারান্টর আছে যে এরা মধ্যস্থতা করে এটাকে কনফার্ম করবে বা বাধ্য করা যাবে? এটা কি ধরনের চুক্তি? যেই চুক্তি বলবৎ করার জন্য কোনো উপায় নাই, সেই চুক্তি কোনো চুক্তি না আইনের ভাষায়। এটা শুধুই প্রহসন এবং জনগণের সাথে প্রতারণা। জনগণকে বুঝতে হবে যে এই চুক্তি না মানলে কার্যকর করার উপায় কি। আরেকটা কথা বলা আছে, কেউ বলছে যে এইটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই। অফকোর্স নাই, নির্বাচনের সম্পর্ক নাই। এটার সাথে নির্বাচনের সম্পর্ক তখনই হবে যখন এই জুলাই সনদে যা লেখা আছে তার ভিত্তিতে, তার আলোকে নির্বাচন হবে। যেখানে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ বলা হয়েছে, পিআর সিস্টেমের কথা আনা হয়েছে, নোট অফ ডিসেন্ট, বিভিন্ন বিষয় আছে। এটার আলোকে যেহেতু নির্বাচন হচ্ছে না, সুতরাং এটার সাথে নির্বাচনের সম্পর্ক নাই তো। ইন এডিশন এটা একটা প্রহসনমূলক একটা এগ্রিমেন্ট করছে, যেখানে স্বার্থ সংরক্ষিত না করলে রাজনীতিবিদ একতরফা দেশটাকে আবারও লুটে পুটে খায়, সেটা প্রতিরোধ করার কোনো ক্লজ রাখা হয়নি। সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয়, এটা জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং জুলাই চেতনাকারী যারা সত্যিকার অর্থে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সুতরাং এই চুক্তি কোনো চুক্তি নয়, এবং এটা কোনো আইনি ভিত্তি দেওয়া হয় নাই। যার কোনো আইনি ভিত্তি নাই, যেখানে দলবিহীন জনগণের কোনো প্রতিনিধিত্ব নাই, এবং মাত্র 4টা, মূলত 4 জন লোক যারা কিছু জনগণ রিপ্রেজেন্ট করেন, সেটা শুধু তাদের দলের। এই দলবিহীন জনগণ যারা আছে, তারা অবশ্যই এই মুহূর্তে এই ধরনের প্রহসনের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা একেবারেই পছন্দ করে না। কারণ আমি জনগণের অংশ, আমার সাথে জনগণের কথা হয়। যদি বলে কি আপনি কি সব জনগণ জানেন না, আমার সাথে 20 জনের কথা হলে 20 জনই বলে আমাদের প্রতিনিধিত্ব নাই, সুতরাং আমরা এভাবে চাই না। এভাবে নির্বাচন হলে সে আগের গয়রহ, শুধু হয়তো দলের নাম পরিবর্তন হবে। আমার সাথে যদি ডেইলি 5 জনের কথা হয়, তাহলে একই কথা বলে। সুতরাং জনগণের রিফ্লেকশনটা পরিষ্কার আমরা জানি। দলের সাথে সম্পৃক্ত মাত্র 40% লোক,
দুইটা বড় দল মিলে, যারা এই মুহূর্তে বড়, এবং এই বড় দলটা, সবচেয়ে বড় দলটা, আমি নিশ্চিত করে বলতে পারি তারা জানেন এবং বিশ্বাস করেন যে নির্বাচনের পথটা মসৃণ নয়, এবং তারাও এ নিয়ে সন্দেহে আছেন। কোনো সন্দেহ নাই যে নির্বাচনের পথটা মসৃণ নয়, এবং নির্বাচনটা শুদ্ধ হবে, আদৌ হবে কি হবে না সে ব্যাপারে তাদের যথেষ্ট সন্দেহ আছে, কারণ তাদের মানসিক উইল ফোর্স আমরা দেখতেছি। এই ধরনের নির্বাচন করার জন্য কিন্তু জুলাইটা আসেনি। আবারও বলছি, জুলাই সনদ এর পরিস্থিতিটা এমন হতে যাচ্ছে, এইটা যদি আইনি ভিত্তি না থাকে সবচেয়ে বিপদগ্রস্ত হবে শুধুই এনসিপির ছাত্রগুলো, আর কেউ বিপদগ্রস্ত হবে না। তাহলে প্রত্যেকেই আইনি ভিত্তি দিত। যদিও তারা মুখে বলেন জুলাই আন্দোলনে ছিলেন, এবং জুলাই আন্দোলনে যারা ছিলেন সত্যি সত্যি সেটা বিশ্বাস করতে হবে আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের বিশ্বাস করতে হবে কারা কারা, এবং আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে, কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে বিগত 16 বছর সহাবস্থান করেছে। কোন রাজনৈতিক দল তাদেরকে কোনোভাবেই কাবু করতে পারেনি। কিন্তু আজকে যারা স্বাক্ষর করেছেন তাদেরকে যদি আওয়ামী লীগ নিশ্চিত করে বিশ্বাস করত, এবং যারা স্বাক্ষরকারী তারাও যদি বিশ্বাস করতেন যে আওয়ামী লীগ তাদেরকে বিশ্বাস করে জুলাই চেতনাকারী হিসাবে, তাইলে তারা এটাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করতেন, কিংবা আইনি ভিত্তি দেওয়ার বিষয়টা একেবারে নিশ্চিত করে স্বাক্ষর করতেন। এবং এই স্বাক্ষরটার মানে হচ্ছে, এই স্বাক্ষর, এনসিপি বাদের স্বাক্ষরটা এক্সিকিউট করার মানেটাই হইতেছে এই যে জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার কৌশল। এবং ওই জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার কৌশল মানে হচ্ছে, যারা আন্দোলন সত্যিকার করেছে এনসিপি, তারা বিপদগ্রস্ত, তাদের একুল ওকুল সব যাচ্ছে, এবং তারা সামনে শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আজকের এই জুলাই সনদের যে স্বাক্ষর হইল, জনগণের সাথে প্রহসনমূলক যে স্বাক্ষর হলো, তার ভিত্তিতে আমি এখন চিন্তিত যে এই যে জুলাই চেতনাধারী এনসিপি বা ছাত্র সমাজ যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল, তাদেরকে দ্বিতীয় কোনো আন্দোলনের দিকে ধাবিত করা হচ্ছে কিনা। যদি সত্যি কোনো দ্বিতীয় আন্দোলনের দিকে ধাবিত হয় তারা, সেটার জন্য দায়ী থাকবে এই প্রহসনমূলক জুলাই সনদ স্বাক্ষরের তারিখটি বা দিনটি। এই জুলাই সনদ, প্রহসনের জুলাই সনদ সম্পাদন করে ওই জুলাই চেতনাধারী ছাত্রদেরকে আবারও হয়তোবা ধাবিত করা হচ্ছে অন্য সেটা তারা প্রমাণ করেছে, এবং তারা বলেছে সফল হতে গেলে ক্ষমতা পরিবর্তন করতে হলে অগ্নিকাণ্ড স্থাপনা ধ্বংস প্রয়োজন। এবং এখন এই সকল অগ্নিকাণ্ড দেখে মানুষ বলছে আবার কি মেটিকুলাসলি চক্রান্ত হচ্ছে। শুরুতে এটি নিয়ে কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য আমি, যারা জুলাই সনদ নিয়ে বেশ উত্তেজিত ছিলেন, জুলাই সনদ স্বাক্ষর হওয়া বা না হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন, এবং আপনাদের আগ্রহ ছিল, মানে ইন্টারেস্ট ছিল, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত শুক্রবার, অর্থাৎ চলমান মাসের 17 তারিখে, অক্টোবর মাসের 17 তারিখে মহা ধুমধামে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল রীতিমতো একে অপরের মাথায় ছাতা ধরে, এবং যতটা নতজানু হওয়া দরকার, যতটা বন্ধু হওয়া দরকার, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যতটা আনুগত্য প্রদর্শন করা দরকার, তার চাইতেও অধিক মাত্রায় আনুগত্য প্রদর্শন করে উৎসবমুখর পরিবেশে এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তো একই সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো, যাদের জন্য এই জুলাই সনদ, তারা হলেন জুলাই যোদ্ধা। তাদের দাবি ছিল, তাদের সমর্থকদের দাবি ছিল, অবাক করার ব্যাপার হলো, এই জুলাই সনদে, আজকে আমি 18 তারিখে, অক্টোবর মাসে 18 তারিখে এই ভিডিও করছি, আজকের দিন পর্যন্ত এই জুলাই সনদে জুলাই যোদ্ধারা, অর্থাৎ এনসিপি নামক যে রাজনৈতিক সংগঠন, তারা স্বাক্ষর করেনি। এনসিপিকে একসময় বলা হতো এটি রাজকীয় দল, কিংস পার্টি, রাজার দল। আর যিনি রাজা, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলতেন যে আমার নিয়োগকর্তা হলো এই সোনার ছেলেরা, বিপ্লবীরা, ছাত্র এবং জনতা, তারা তাকে নিয়োগ দিয়েছে। ফলে তাদের মধ্যে দহরম মহরম বন্ধুত্ব ছিল দেখার মতো, এবং একে অপরকে না দেখলে তাদের
কলিজা ফেটে যেত, দুঃখের কান্না শুরু হতো। ডক্টর ইউনূসের যখন মনের কথা, দুঃখের কথা বলার সময় হতো, প্রয়োজন হতো, তখন তিনি নাহিদ সাহেবকে ডেকে নিতেন, এনসিপি নাহিদ সাহেবকে ডেকে নিতেন এবং তার কাছেই কথা বলতেন। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই জুলাই বিপ্লবকে নিয়ে, বিপ্লবীদেরকে নিয়ে গর্ব অনুভব করতেন, তাদের সঙ্গে চলার জন্য পুলক অনুভব করতেন, তখন তিনি মাহফুজদের মতো বিপ্লবীদেরকে নিয়ে আমেরিকা যেতেন এবং আমেরিকার কর্তা ব্যক্তিদের কাছে, তার বন্ধু বান্ধবের কাছে, ক্লিনটনের কাছে তিনি তাকে পরিচয় করে দিতেন বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে। তিনি যখন চাইলেন যে এই বিপ্লব অমর হোক, বিপ্লবীরা রাজনৈতিক দল গঠন করুক এবং তার মধ্যে যে রাজনীতির বীজ লুকায়িত রয়েছে, রাজনীতির অভীষ্ট লক্ষ্য রয়েছে, এবং তিনি যখন নিজেকে রাজনীতিতে অমর পুরুষ হিসেবে, মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তখন তিনি সাহারা হিসেবে, আশ্রয় হিসেবে এই বিপ্লবীদেরকে বেছে নিয়েছিলেন এবং তাদেরকে যতটা উপরে উঠানো যায় এবং উপরে উঠানোর জন্য যত বড় মই দরকার তত বড় মই তিনি তাদেরকে দিয়েছেন। তিনি তাদেরকে পুলিশের প্রোটোকল দিয়েছেন, সেনাবাহিনীর প্রোটোকল দিয়েছেন, তাদের জন্য রাজভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছেন, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সঙ্গী দিয়েছেন, সাথী দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। বাবা তোমরা বেঁচে থাকো আর এনসিপিকে গঠন করো। এবং এই এনসিপিকে রাজনৈতিকভাবে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি গোপালগঞ্জে যে কাণ্ড ঘটিয়েছেন এবং সেখানে সেনাবাহিনীকে দিয়ে তিনি যে ঘটনা ঘটিয়েছেন নিরীহ এবং সাধারণ মানুষের উপর, এটা স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনী এই কাজ কখনো কোনো রাজনৈতিক দলের জন্য, কোনো সরকারের জন্য, কোনো সরকার প্রধানের জন্য কখনো করেনি। তো এত কিছু করার পরেও সেই এনসিপি, সেই নাহিদ, সেই সার্জিস, সেই মাহফুজ, সেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই আক্তার, তাদের কারোর সঙ্গে তার সেই দহরম মহরম সম্পর্ক নেই। তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লবের এই নায়কেরা এই জুলাই বিপ্লবের যে চার্টার বা ঘোষণাপত্র এখানে স্বাক্ষর করেনি। শুধু তাই নয়, তারা এই পুরো সরকার ব্যবস্থা নিয়েই অনেক দিন ধরে প্রশ্ন করছেন, বিরূপ মন্তব্য করছেন। তারা সরকারের অনেক গোপন বিষয় প্রকাশ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন অনেক অপ্রিয় সত্য কথা, যে অনেক উপদেষ্টা যারা সেফ এক্সিটের জন্য রীতিমতো পাগল পাড়া হয়ে গেছেন, তারা নিজেদের নিরাপদে পালানোর পথকে প্রশস্ত করার জন্য কোনো কোনো রাজনৈতিক দলের দাবিদারি করছে, কোনো কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে এবং তার বা তাদের অর্থাৎ ডক্টর ইউনূস এবং সরকারের যারা নিয়োগকর্তা সেই এনসিপিকে তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এটা কোনো অবস্থায় তারা মেনে নেবে না। তো এই কথাগুলো তারা শুধু মানে বলেননি, আবার কার্যত তারা অনেক কিছু দেখিয়েছেন। যেমন যেদিন এই জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর হবে তার আগেই ঘোষণা দিয়েছিল যে তারা এখানে স্বাক্ষর করবে না, জামাতও বলেছিল তারা স্বাক্ষর করবে না, আর বাম ঘরানা রাজনৈতিক দলগুলো তার আগেই ঘোষণা করেছিল যে তারা স্বাক্ষর করবে না। তো এক্ষেত্রে কেবলমাত্র বাম ঘরানা রাজনৈতিক দলগুলো তারা বেইমানি করেনি তাদের সঙ্গে, আর অন্যান্য যারা আছে তারা বেইমানি বলেন, বিশ্বাসঘাতকতা বলেন, বিশ্বাসভঙ্গ বলেন, কথা দিয়ে কথা না রাখা বলেন, অথবা দেশপ্রেমের পরিচয় বলেন, হোয়াট এভার মেবি, আপনি আপনার রুচি অনুযায়ী বলতে পারেন। বাস্তবতা হলো তারা স্বাক্ষর করেছেন এবং এনসিপির নাম কোনো রাজনৈতিক নেতারা ওই অনুষ্ঠানে মুখে আনেননি, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে কি হলো, এখন অনেকে বলার চেষ্টা করছে যারা এনসিপির ব্যাপারে বিরক্ত ছিলেন যে দেখো বেশি লাফালাফি করেছিলে, বেশি সংভং করেছিলে, এখন বুঝো ঠেলা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস তোমাদেরকে গাছে উঠিয়েছেন, এখন যদি এই যে তোমাদেরকে গাছ থেকে না নামান, যদি মই সরিয়ে নেন, তাহলে তোমরা তো ঘাটে পথে অপদস্থ লাঞ্ছিত হবে। এইভাবে তাদেরকে টিটকারি করার চেষ্টা করছেন। অনেকে তাদেরকে
নানাভাবে প্রভোগ করার চেষ্টা করছেন যে যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ক্ষমা প্রার্থনা করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, যার কল্যাণে তোমরা খেয়ে পড়ে আছো, বিয়ে থা করতে পেরেছো, এই সমস্ত বিষয় তোমরা স্মরণ করো এবং তিনি যেভাবে বলেন এভাবে আনুগত্য প্রকাশ করে যতদিন পারো লুটে ফুটে খাও। এই কথাগুলো অনেকে বলার চেষ্টা করছেন, আরও নানা কথাবার্তা। কিন্তু আমি আসলে ওই কথাগুলো বলবো না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এনসিপি যে কথাগুলো বলছে, যে কাজগুলো করছে, তারা পার্টলি, অনেকাংশে, মেজরলি তারা সঠিক পথে আছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথা কক্সবাজারে গিয়ে বলেছেন সালাউদ্দিন সাহেব সম্পর্কে, এই কথা তাদের ওন করা উচিত। তারপর আক্তার যে কথা বলেছেন বিভিন্ন সময়, কথা ঠিকই আছে। হাসনাত আবদুল্লাহ, নাহিদ যে কথাগুলো বলেছেন ঠিকই আছে, এবং আমি একদম 100% সমর্থন করি তারা এই যে জুলাই সনদ এখানে যে স্বাক্ষর করেনি, এটা তাদের একটা ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য। তারা সঠিক কাজ করেছেন। অনেকে বলার চেষ্টা করেছেন, বিশেষ করে আওয়ামী লীগপন্থী যারা লোকজনরা আছে, এই জুলাই সনদ একটা প্রতারণা, এটা একটা লোক দেখানো। এর আইনি ভিত্তি নিয়ে, এর কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকে বলার চেষ্টা করেছেন যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন, বিএনপি যদি আসে, জামাত যদি আসে, বা যারা সংসদ গঠন করবেন, সংসদে যাদের সংখ্যাধিক্য থাকবে, তারা যদি না চান এই জুলাই সনদ, এটা একটা একেবারে একটা পেপার ওয়ার্ক হয়ে যাবে, একটা কাগজে বাগ হয়ে যাবে, এবং এটার কোনো রকম 2 পয়সার মূল্য থাকবে না। দ্বিতীয়ত, এটা যদি কেউ বাস্তবায়ন করার চেষ্টা করে, যেটা কার্যত অসম্ভব, এমনকি জামাত বা এনসিপিও যদি ক্ষমতা আসে, এখন ক্ষমতার বাইরে থেকে তারা অনেক কিছু বলছেন, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে এনসিপির পক্ষে আসলে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এখানে যে কাজটি করা যেত 2024 সনের নভেম্বর মাসে বা অক্টোবর মাসে, এই জুলাই সনদ যদি 2024 সনের অক্টোবর মাসে স্বাক্ষরিত হতো, তাহলে এই বিপ্লবীদের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা বাস্তবায়িত হতো। 1 2 নম্বর হলো যে এখন এটি এতগুলো কন্ট্রাডিকশন তৈরি করেছে যে এই সরকার মূলত আন্ডার দ্য কনস্টিটিউশন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যাই বলেন না কেন, তিনি রাষ্ট্রপতির উপদেষ্টা, রাষ্ট্রপতির অধীন তিনি কাজ করছেন, তার কোনো পার্লামেন্ট নেই। তো কাজেই তিনি সংবিধানের অধীনে থেকে এই যে জুলাই সনদের যে কথা বলছেন, এটা বাস্তবায়ন করবেন কিভাবে, কার মাধ্যমে? এবং তিনি যেভাবে সহজ মনে করছেন যে বিএনপি নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে এবং সঙ্গে সঙ্গে তিনি সেফ এক্সিট নিয়ে যাবেন, পৃথিবী এত সহজ নয়, রাজনীতি এত সহজ নয়। এখানে অনেক রাজনীতি যারা করেন, ধরেন একজন মেম্বার মাত্র 5 বছরের জন্য মেম্বারি করেছেন, একজন এমপি 5 বছরের জন্য এমপিগিরি করেছেন, অনেকে 5 বছরও পারেনি। এইবার ধরুন যারা এমপি হয়েছে তারা তো 1 বছর পূর্ণ করতে পারেনি। তো 1 বছর পূর্ণ করতে পারেনি, কিন্তু এই দায়, এই এমপি হওয়ার দায় তারা যতদিন থাকবেন তারা এবং তাদের পরিবারকে বহন করতে হবে। আপনি দেখুন মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব মাত্র কতদিন, 2 বছর বা 3 বছরের জন্য ক্ষমতা ছিল, কিন্তু সেই মঈনুদ্দিন, ফখরুদ্দিন, তাদের যারা সহযোগী, তারা এবং তাদের পরিবার যারা আছে, তারা কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, বুক ফুলিয়ে চলতে পারবেন না, কথা বলতে পারবেন না। কেউ বলতে পারবেন না যে আমি ব্রিগেডিয়ার বাড়ি বা ব্রিগেডিয়ার বাড়ির ছেলে, আমার কারণে 111 হয়েছে। কেউ বলতে পারবেন না আমি মঈনুদ্দিন সাহেবের বা ফখরুদ্দিন সাহেবের শ্যালক, বা আমি তার পরদাদা, বা আমি তার নাতি। আমরা আমাদের বংশধররা একসময় 111 ঘটিয়ে একেবারে তারেক জিয়ার মাজা ভেঙে দিছিল, কোমর ভেঙে দিছিল, এ কথা বলতে পারবেন না। তো সেই দিক থেকে এখন যারা আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী, ইতিহাসের সেই ধারাবাহিকতা যদি ধরেন, এদের কোনো লিগেসি তৈরি হয়নি। ফলে সেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মাত্র 2 জন লোক, জাস্টিস হাবিবুর রহমান এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, যে সম্মান এবং মর্যাদার আসনটি তৈরি করে রেখেছেন। কিংবা
সেই প্রধান নির্বাচন কমিশনার রূপে জনাব আবু হেনা সাহেব যে লিগেসি তৈরি করে রেখেছেন বাংলাদেশে, ওটা ভাঙা সম্ভব নয়। কাজে এখানে হুদা কমিশন, নুরুল হুদা কমিশন, কিংবা আরেকজন ছিলেন যেটা রকিবুল হুদা কমিশন, তারপরে হাবিবুল আওয়াল কমিশন, বিএনপির জামানাতে সেই আজিজ মার্কা কমিশন, এইগুলো খুব ব্যাড ইনস্ট্যান্স তৈরি করে রেখেছে। এরই ধারাবাহিকতায় এখন যে যারা রাষ্ট্র চালাচ্ছেন গত 14 মাসে তারা এমন কোনো সুকর্ম, এমন কোনো লিগেছি তৈরি করতে পারেনি যা কিনা মানুষ আগামী দিনে তাদেরকে সম্মানের সাথে, মর্যাদার সাথে স্মরণ করবে। আর সেই অর্থে তারা যে সেফ এক্সিট চাচ্ছেন বা যা কিছুই করছেন, যেটা অভিযোগ করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, তার প্রেক্ষিতে এই যে জুলাই সনদ স্বাক্ষর করে, তারপরে এই যে ঐক্যমত্য কমিশন করে, জনাব আলেরিয়াস থেকে শুরু করে জনাব বদিউল আলম মজুমদারকে দিয়ে যে কাজগুলো গত 1 বছর ধরে রাষ্ট্রীয় অর্থের অপচয় করে, সময় অপচয় করে যা কিছু করা হয়েছে, এটার জন্য আগামীতে অনেককে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যে কলম দিয়ে স্বাক্ষর করা হয়েছে, তারপরে যে পুস্তকে স্বাক্ষর করা হয়েছে, যে চেয়ারে বসে স্বাক্ষর করা হয়েছে, ইতিহাস একদিন এগুলোর জবান খুলে দেবে। ওই কলম একদিন কথা বলবে। যে কাগজে স্বাক্ষর করা হয়েছে সে কাগজ একদিন কথা বলবে। যিনি স্বাক্ষর করেছেন তার সারা শরীর, অস্থি মজ্জা থেকে শুরু করে চর্ম, পঞ্চ ইন্দ্রিয় কথা বলবে। শুধু সময়ের ব্যবধান। তো সেই দিক থেকে আমি আমার অন্তঃস্থল থেকে এনসিপিতে যে স্বাক্ষর করেনি তাদেরকে ধন্যবাদ জানাই। আর যদি অনেক ধন্যবাদ। সবারই কোনো না কোনো একটা সিগনেচার থাকে, যেমন রক কাটা একটা সিগনেচার, ছাদ থেকে ফেলে দেয়া একটা সিগনেচার, তেমনি 2014 আগুন সন্ত্রাসে কিন্তু একটা সিগনেচার আমরা দেখেছি, এবং 5ই আগস্টের আগে পরেও আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণ গান পাউডার দিয়ে কিভাবে একদম মানে পুরো ছাই করে দেয়া। তো সেই যে তাদের এক্সপার্টিস এই বিষয়ে, তো আমাদের মনে হচ্ছে যে বিশেষ কোনো উদ্দেশ্য নেই, যেটা আমরা বলছিলাম। তো কেউ কেউ বলছিল যে একটা খুব বড় লট এসেছে গোল্ডের, সেখানে একটা বড় গোল্ড আছে। কেউ বলছে যে এমন একটা বড় কার্গোতে এমন একটা কিছু এসেছে যেটা বের করে নিতে হবে, যেটা কোনো কাস্টম হবে না, যেটার বিষয়ে কেউ কিছু জানবে না, এরকম কথা হচ্ছিল। যেমনটা জাহাজ থেকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে কিছু জিনিস এসেছে, এবং তারপর একটা জাহাজে 10 জন খালাসিকে হত্যা করা, যেগুলো কিন্তু একদম নাই হয়ে গেল। আমাদের গণমাধ্যম থেকে কোথাও কোনো রিপোর্ট নেই। তো এই ঘটনাগুলোর নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে, কোনো না কোনো কারসাজি আছে। তো এই চক্রান্তটার আপাত দৃষ্টিতে সে কিনা কি মনে হচ্ছে আপনার, যে এভাবে কেন তারা এরকম আগুন শুধু এয়ারপোর্টে না, এয়ারপোর্টে আগুন চলাকালীন সময়ের মধ্যে আমরা চিনি কারখানা, দোকান, তারপরে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন জায়গায় একই সাথে, এবং কক্সবাজার একটা বিশ্ববিদ্যালয় আগুন, এরকম ঘটছে, এখন পর্যন্ত ঘটছে। মানে কি হতে পারে এই আগুন জ্বালিয়ে বাংলাদেশটাকে ছাই করার কারণটা কি? ইনান, হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। যে বিষয়টি আপনি বলছেন এবং আজকের যে প্রতিপাদ্য বিষয়, যে আরো একটি মেটিকুলাস চক্রান্তের মুখোমুখি বাংলাদেশ, তো এই বিষয়ে আমি বলতে চাই, নো মোর মেটিকুলাস ডিজাইন, ফ্যাসিস্ট ইউনুস মাস্ট রিজাইন। আমরা আর কোনো মেটিকুলাস ডিজাইন দেখতে চাই না, আমরা শুধু ফ্যাসিস্ট ইউনুসের রিজাইনটাই দেখতে চাই। কারণ এই যে ইউনুসের সেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দেওয়া মেটিকুলাস ডিজাইনের ভাষণ, সেটার মধ্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন তাদের কয়েক বছরের মেটিকুলাস ডিজাইনের ফলাফল হচ্ছে 24-এর জঙ্গি আন্দোলন। এবং এই আন্দোলনের ফলে, এই তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের ফলে আমরা কি দেখলাম? এই জঙ্গি উত্থানের মাধ্যমে দেশ কি পেল? বাংলাদেশ পেল একটি অন্তঃসার শূন্য সরকার, যেই সরকারটি সম্পূর্ণরূপে অবৈধভাবে জোর জবরদস্তির মাধ্যমে জঙ্গিদের অস্ত্রের ঝনঝনানির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আজকে দেখেন, গত 15 মাসে সারা দেশের পরিস্থিতিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, আমরা কি দেখছি?
আমরা দেখছি প্রতিদিন পত্রিকার একেবারে প্রকাশিত রিপোর্ট, প্রতিদিন গড়ে 11 জন মানুষ সারা দেশে হত্যা হচ্ছে। বাংলাদেশের নদী নালা খাল বিলগুলো লাশের ডাম্পিং ইয়ার্ডে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শিক্ষকদের মারধর করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশের অর্থনীতির উন্নতির যে গ্রাফ বা সূচক ছিল সেটি নামতে নামতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি শেষ হতে হতে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সর্বশেষ মেটিকুলাস ডিজাইনের যে ধাপের সংযোজন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আগুনের লেলিহান শিখা। কখনো সেটি মিরপুরে কারখানায়, কখনো সেটি চট্টগ্রাম ইপিজেডে, কখনো বা সেটি বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিসংযোগের মধ্য দিয়ে এই অবৈধ ফ্যাসিস্ট খুনি মেটিকুলাস ডিজাইনের বাস্তবায়নকারী ইউনূস সরকার যে ঘৃণ্য মানসিকতা প্রদর্শন করলো বাংলাদেশকে বিশ্বের বুকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচিতি করানোর আমরা এর তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে শেখ হাসিনা বাংলাদেশের ফায়ার কন্ট্রোল সিস্টেমকে যেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, সেখানে কেন কোন ক্ষমতা বলে কোন উদ্দেশ্যে কোন টার্গেটে 1.5 ঘন্টা পর্যন্ত আটকে রাখা হলো, আগুন নিভাতে ঢুকতে দেয়া হলো না। আমরা সবাই ক্লিয়ারলি দেখেছি। গণমাধ্যমকে তো আসলে দোষ দিয়েও লাভ নেই, আমি গণমাধ্যম বন্ধুদেরকে দোষ দিচ্ছি না, গণমাধ্যমের তো আসলে গলা চেপে ধরা হয়েছে। আমরা সাংবাদিকদের মার খেতে দেখেছি, সাংবাদিকরা কথা বললে মরে যাচ্ছে, সাংবাদিকদের লাশ নদীতে ভেসে উঠছে। তো বেচাদের তো জীবনের ভয় আছে, জানের মায় আছে। অনেক সাংবাদিকদের সাথে আমাদের কথা হয়, হয়তোবা অনেকে আদর্শিকভাবে সম্পূর্ণ আমাদের না, তারাও এখন বলেন ভাই আল্লাহর রাস্তে তোমরা আসো ভাই, আর পারতেছি না। তো তাদেরকে এখন আসলে একটা গানই শোনাই, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো। কারণ গানটা কেন শোনাই, এই যে সাংবাদিক ভাইরা, এই যে আমার শ্রদ্ধেয় বন্ধু বল সাংবাদিক ভাইরা, তারাই কিন্তু ওই আগস্টে মেটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই লিখেছে। তো তাদেরকে এখন আসলে এই গান শোনানোর মধ্যে দিয়ে একটু স্মরণ করিয়ে দেই যে কি ভালো তোমরা চাইছো, এখন একটু অনুভব করো। এবং আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেলাম খুবই অ্যালার্মিং একটি বিষয়, এবং এই বিষয়ে আমি আপনার এই বহুল প্রচারিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই উত্তরা এয়ারপোর্ট এলাকার যারা বাসিন্দা অধিবাসী রয়েছেন তাদেরকে বিষয়টি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব, দেশপ্রেমিক সচেতন মানুষদেরকে অনুরোধ করব এবং বাংলাদেশের সামরিক বাহিনীকে অনুরোধ করব, প্লিজ আপনারা বিষয়টাকে জাস্টিফাই করুন এবং ক্লিয়ার হন আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে এয়ারপোর্টের যে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ, সেখানে প্রমাণ পাওয়া গেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু জিনিস সেখানে পুড়ে গিয়েছে। এখন যেই জিনিসগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পুড়ে গিয়েছে সেখানে আসলেই কোনো তেজস্ক্রিয়তা ছিল কিনা বা তেজস্ক্রিয় পদার্থ ছিল কিনা এটা তো খতিয়ে দেখার দরকার। কারণ পৃথিবীর যেখানেই এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে সেখানে কিন্তু অত্যন্ত খারাপ একটি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ভোপাল ট্র্যাজেডি বলেন, চেরনোবিল ট্র্যাজেডি বলেন, এই ঘটনাগুলো কিন্তু আমরা জানি। এই ধরনের কিছু ঘটেছে কিনা আমি উত্তরা এলাকায় বসবাসরত মানুষদেরকে অনুরোধ করব বিষয়টি আপনারা খতিয়ে দেখুন, জানা দরকার। এবং এখন পর্যন্ত তো তারা ঠিকভাবে তথ্যগুলো প্রকাশ করতে পারছে না যে আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি জিনিস সেই পুড়ে যাওয়া স্থানে ছিল এবং কি কি জিনিস ক্ষতিগ্রস্ত হলো। এই তথ্য তো জানার অধিকার ভাই দেশের মানুষের রয়েছে, আপনারা কেন জানাচ্ছেন না? আজকে প্রেস সচিব শফিক সাহেব মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে সুন্দর সুন্দর কথা বলেন, আপনি কেন বলছেন না, কেন জানাচ্ছেন না ভাই? নাকি শুধু আপনার ডাস্টবিনীয় যেই থোবরাটা মুখায়বটা সেটি শুধুমাত্র আওয়ামী লীগের, ছাত্রলীগের, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির বিষোদ্গারের জন্যই ব্যবহার করবেন? আপনি যে সরকারের জনগণের ট্যাক্সের টাকায় বেতনটা নিচ্ছেন, এটি তো আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিষোদ্গার করার জন্য আপনি নিচ্ছেন না। আপনার তথ্য দেওয়া, সরকারের পক্ষ থেকে তথ্য জনগণকে জানানোটা আপনার দায়িত্ব। এই তথ্য কেন জানানো হচ্ছে না? এবং যে মেটিকুলাস ডিজাইনের গন্ধ বা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি, এটি কিন্তু খুবই দুরভিসন্ধিমূলক। ইট ইজ রিয়েলি ভেরি অ্যালার্মিং, খুবই উদ্বেগজনক বিষয়। হঠাৎ করে কথা নাই বার্তা নাই মিরপুরে আগুন লেগে গেল, সেখানে কারখানায়। আমরা কিন্তু বিভিন্ন অসমর্থিত সূত্রে শুনেছি, আমরা নিশ্চিত নই,
2 শতাধিক মানুষ সেখানে মারা গিয়েছে, যদিও 16 জনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। আসলে তো এই সরকারের কোনো ভরসা নাই, কি বলে না বলে নিজেরাই জানে না। এই সরকারের উপদেষ্টা স্ট্যাটাস দিয়ে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে 1 ঘন্টা পর ডিলিট করে, এবং সেটি নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেব বিএনপি সম্মান রেখেই বলছি, আমরা তো আসলে প্রতিপক্ষ রাজনৈতিক দলকে অসম্মান করে কখনো কথা বলি না, বা আমাদের যিনি সুপ্রিম লিডার, আমাদের যিনি রাজনৈতিক আদর্শের শিক্ষক, আমাদের রাজনৈতিক আদর্শের মেন্টর যিনি শেখ হাসিনা, তিনি কখনোই এই শিক্ষাটা আমাদেরকে দেন না যে যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে অসম্মান করে কথা বলার শিক্ষা কখনোই তিনি দেননি, তিনি বলেন না, তিনি আমাদেরকে বলতে শেখাননি। সালাউদ্দিন সাহেবই ভালো বলেন যে এই যে সম্মানিত উপদেষ্টা সাহেব স্ট্যাটাস দিয়েছেন, কিছুক্ষণ পর ডিলিট হয়ে যাবে, এবং আসলেই ডিলিট হয়ে যায়। তো সেই উপদেষ্টাদের যে সরকার, এই সরকার আসলে উদ্দেশ্য কি এটি কিন্তু এই মুহূর্তে বলাটা খুব জটিল। আমার শ্রদ্ধেয় অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খুব সম্মানিত আমার বড় ভাই, শ্রদ্ধেয় দাদা যে বিষয়টি বললেন, আমার আইন অঙ্গনের প্রিয় মুখ, যে আসলে তারা এখন কি চাচ্ছে, তাদেরই নিজেদের মধ্যে বানরের রুটি ভাগের মতো হালুয়া রুটির ভাগ বাটোয়ারায় যখন নিজেদের মধ্যে মিলচাল না হয়, তখন তারা বলে স্বাক্ষর করব কি করব না, করব কি করব না। এই যে মজাদার খেলা, এই খেলার আসল উদ্দেশ্য কি, তারা কি চায়, কি লক্ষ্য, এটি কিন্তু আসলে বোঝার বিষয় আছে। এনসিপি তারা তো এই সরকারের বাইরে কিছু নয়, তারা একেবারে কিংস পার্টি। আমি তো মনে করি জিয়াউর রহমানের যে পার্টি ছিল, সেই পার্টি তো একটা কিংস পার্টি ছিল, সেই কিংস পার্টির থেকেও আরো রাজকীয় কায়দায় এই এনসিপির উত্থান হয়েছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রাজকীয় অভ্যুত্থানের যে কিংস পার্টি, সেটি হচ্ছে এনসিপি। তো তারা তাদের সরকারের এই তথাকথিত ভুয়া, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক জুলাই সনদ তাদের এত আরাধ্য বিষয়, সেখানে তারা স্বাক্ষর করছে না, তাহলে জারুর ডালমে কুচ কালা হ্যায়, সামথিং ইজ ভেরি ফিশি কুকিং ইন দেয়ার মাইন্ড। তবে আমরাও বলতে চাই, যতই ষড়যন্ত্র করেন, যতই অন্ধকার রাজ্যের বীজ এই বাংলার মাটিতে বপন করেন, শুধুমাত্র ৭১-এর ওই পাকিস্তানিদের পরিণতিটা স্মরণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমরা জানি আপনারা ভান্ডবাটি গুছিয়ে রেখেছেন, থালা বাসন প্যাকেজ করে ফেলেছেন, প্রতিদিন দুবাইয়ের অ্যাকাউন্টে, বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টগুলোতে যেগুলো কামিয়েছেন অবৈধভাবে পাচার করছেন। তবে টেনশন নিয়েন না, ওই কামাই খাওয়ার জন্য এয়ারপোর্ট আপনারা ত্যাগ করতে পারবেন না। দেশের জনগণ সজাগ আছে, সতর্ক আছে, দেশের জনগণ খুব ঘাপটি মেরে ওত পেতে বসে আছে যে ঘুঘু বহুধাম তুমি খেয়েছো, এবার তোমাকে ধরার পালা। সেই সময় খুব বেশি দূরে নয়। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করে আমার মনে হয় না আপনাদের খুব বেশি লাভ হবে। আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে, দেশের মানুষ পাগলা ঘন্টা বাজিয়ে দিয়েছে। দেশের মানুষ ত্যক্ত, বিরক্ত। দেশে কোনো নিরাপত্তা নেই, আইন শৃঙ্খলা নেই, দেশে কোনো দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নেই, মানুষের নাভিশ্বাস অবস্থা। তো সুতরাং এই পরিস্থিতিতে তারা যদি চিন্তা করে এয়ারপোর্টে আগুন লাগিয়ে রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রকে বিশ্বের বুকে ছোট করে, মিরপুরে কারখানায় আগুন লাগিয়ে মানুষ হত্যা করে, চট্টগ্রাম ইপিজিটে আগুন লাগিয়ে বিদেশি ইনভেস্টরদের ইনভেস্টমেন্টকে নিরুৎসাহিত করে তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে পার পেয়ে যাবেন, বিমানে করে বিদেশে পাড়ি দিয়ে সুন্দর আরামায়েশী জীবন কাটাবেন, তাহলে সেই আশায় ঘুরে বাড়ি বাংলার জনগণ দিয়ে দেবে। আপনাদের কিন্তু শেষ রক্ষা হবে না। এখনো সময় আছে, তওবা করে রাষ্ট্র ক্ষমতা যথাযথ সাংবিধানিক শক্তির হাতে অর্পণ করে আপনারা আইনের আশ্রয় নিন, আইনের আশ্রয় নিজেদেরকে সোপর্দ করুন। আমরা এতটুকু গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কখনোই বিনা বিচারে কাউকে শাস্তি দেওয়া বিশ্বাস করে না। আপনারা আইনি লড়াইয়ের সুযোগ পাবেন, নিশ্চয়ই স্বাধীন, স্বচ্ছ, নিরপেক্ষ আদালত আপনাদের অপরাধ অনুযায়ী আপনাদের বিচার করবে। আমরা অ্যাটলিস্ট আপনাদের মতো এই ক্যাঙ্গারু কোর্টের ট্রাইব্যুনাল খেলায় মেতে উঠবো না। আমরা নিশ্চয়তা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, আপনারা ন্যায় বিচারের সুযোগ পাবেন। যদি আপনারা ন্যায় বিচারে নির্দোষ প্রমাণিত হন, আমাদের কোনো আপত্তি নাই। অন্যথায় ন্যায়দণ্ডের আদালত
যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে আমরা একমত, কারণ আমাদের কোর্ট এই ধরনের ক্যাঙ্গারু কোর্ট হবে না, আমাদের কোর্ট এই ধরনের অবৈধ অসাংবিধানিক ট্রাইব্যুনাল হবে না। এখনো সময় আছে, তওবা করেন, দেশের জনগণের কাছে হাত জোড় করে মাপ চান। যে মেটিকুলাস ডিজাইন করে এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি, আব্বা আম্মা ভাই বোন ভুল করছি, আমাদের মাফ করে দেন, পিঠে মাইরেন না। আমরা আইনের আশ্রয় যাচ্ছি, আমরা আইনের হাতে সোপর্দ হচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দেন, আদালতের কাছে আমরা নিজেদের আত্মসমর্পণ করছি। এখনো সময় আছে, তওবা করে নিজেদের শেষ রক্ষার চেষ্টাটা করুন, কারণ এরপর যদি জনগণ নিজেদের হাতে আইন তুলে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যায়, আমরা কিন্তু জনগণকে আটকে রাখতে পারবো। সুতরাং সাধু সাবধান, এখনো সময় আছে। অনেক ধন্যবাদ শেকিনান। এখন আমার তো ধারণা দর্শকরা যেভাবে লিখছে তাতে দর্শকরা এখনই মানে তৈরি হয়ে যাচ্ছে যুদ্ধের জন্য। যাই হোক, আরো কিছু প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। এনসিপির কথা যেহেতু উঠেই আসলো, জুলাই সনদ নিয়ে একটু কথা বলতেই হয়। আমরা দেখেছি যে 52টি রাজনৈতিক দলের মধ্যে মাত্র 16টি দল সেখানে স্বাক্ষর করেছে এবং বাকিরা স্বাক্ষর করেনি। এনসিপি বার্গেনিং করছে কিংবা যে নাটক করছে সেটা তো এনসিপি জবাব দিতে পারবে। তবে এখানে এই সবকিছুর মধ্যে যদি আমরা হিসেব করি যে কত পার্সেন্ট মানুষ এই জুলাই সনদকে স্বাক্ষর করেছে আর কত পার্সেন্ট করেনি, তো সেই হিসাব করলে তো যদি অনেক নির্মোহ হয়ে যায়, তাও কিন্তু মনে হয় যে 60%-এর চেয়ে বেশি মানুষ এই জুলাই সনদের বাইরে, তারা জুলাই সনদকে সমর্থন করেনি। তাহলে তো মোটামুটি একটা ফয়সালা হয়ে যায় যে কারা এর বিপক্ষে, কিন্তু তারা তো আসলে সেটা মানবে না। তো তাদের আসলে, আপনি একজন আইনজীবী হিসেবে আমার আপনাকে প্রশ্ন করা, তারা আসলে এটাকে কিভাবে অ্যাড্রেস করতে চায়? তারা গণভোট করতে চায়, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়, তাদের সাথে তো জনসমর্থন নেই। ডকুমেন্টস এটি আমি ক্রস চেক করে নিয়েছি যে মূল ওয়েবসাইটগুলোতে যেগুলো আছে বা যেগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি আমার কাছে সঠিক কাগজটি আছে। যখন চারিদিকে আগুনের খবর শুনতে পাচ্ছি, যখন চারিদিকে আগুন আর আগুন, তখন পেছন দিয়ে আপনাদের যে বেগুন ভরে দেওয়া হয়েছে এই জিনিসটাও আপনাদের জানা প্রয়োজন। বেগুন ভরে দেওয়া কি জিনিস সেটা আমার মনে হয় যে একটু ইন্টারনেটে সার্চ করলেই বুঝবেন, আমি আর এটার ব্যাখ্যা দিতে যাচ্ছি না। আমি আজকে এই ভিডিওটা চেষ্টা করব সাধারণ মানুষ যাতে সহজে বোঝেন, প্লাস যারা আইনের ছাত্রছাত্রী আছেন তারাও যাতে একটু সোচ্চার হন, সে আহ্বানটা আমি জানাবো। আমি এই পুরো জুলাই সনদ বলে যেটিকে বলা হয়েছে সেটা আমি পুরোটা পড়েছি। আসলে প্রথম কথা হচ্ছে যে আমি বারবারই বলে এসেছি এই জুলাই সনদ, এই অবৈধ ইউনুস, এগুলোর কোনো আসলে অস্তিত্ব নাই। বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে আসলে এই সরকার, এই যে ইউনুসের যে অবৈধ সরকার, সেটি এক্সিস্ট করেই না। কারণ বাংলাদেশের যে সংবিধান যেটি রয়েছে, এই সংবিধানে আসলে সত্যি কথা বলতে আমি একটু দেখাই, বাংলাদেশের এই সংবিধানে আসলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই। তারপরেও যে জুলাই সনদের কথা বলা হয়েছে, আমি একটু সাধারণ মানুষদেরকে বোঝাই। আপনারা যদি জুলাই সনদটা একটু পড়া শুরু করেন তাহলে আপনারা দেখবেন যে এখানে গল্প এবং কাহিনী শুরু হয়েছে 1971 সালের কথা বলা হয়েছে বটে, এবং সেখানে 26শে মার্চে স্বাধীনতার ঘোষণাও বলা হয়েছে। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটি আনেবানে স্বীকার করে নেওয়া হয়েছে। এবং সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে প্রথম পাতাতে, সেটি হচ্ছে যে বলা হয়েছে মহান স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতিকে ধারণ করে সংগঠিত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, দীর্ঘ 53 বছরেও তা পুরোপুরি অর্জিত হয়নি। অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধকেও স্বীকার করে নেওয়া হয়েছে। এখন কোনো মানুষ যদি স্বাধীনতার ঘোষণাপত্রকে স্বীকার করে নেয়, অর্থাৎ এই জুলাই সনদের এই জঙ্গিরা এটিকে স্বীকার করে নিয়েছে, অর্থাৎ আপনারা নিশ্চয়ই এটা জেনে থাকবেন, এটা সবাই জানে যে স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে বাংলাদেশের প্রথম সংবিধান। এই সংবিধানেরই বৃহত্তর রূপ আমরা পরবর্তী সময় দেখেছি, এটি নিয়ে নিশ্চয়ই কারো কোনো ডিসপিউট নেই। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, এই জুলাই সনদে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে ভবিষ্যতের সংবিধান কেমন হবে, সেখানে গণতন্ত্রের কোনো কথা নেই। আমার এই কথাটা আপনার কাছে মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি?
না, আপনাদের কাছে যদি এই জুলাই সনদটা থাকে তাহলে এই জুলাই সনদের 6 নাম্বার পাতাতে চলে যাবেন। একদম শুরুতে রাষ্ট্রীয় মূলনীতি আমাদের আগে ছিল হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, যেটিকে চেঞ্জ করে তারা এখন করেছে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। এখানে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই। এখানে রাষ্ট্র যে আসলে কোনো সুনির্দিষ্ট ধর্মের হয়ে কথা বলবে না, রাষ্ট্রের কাছে সকল ধর্ম সমান, এটি সম্পূর্ণ উজ্জ্ব করা হয়েছে, অর্থাৎ উঠিয়ে দেওয়া হয়েছে। এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন, যেটিতে হাত দেওয়ার ক্ষমতা আসলে কারোই নেই, সেটি এই জঙ্গিরা উঠিয়েই দিয়েছে। কিন্তু আপনাকে এখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আমার মনে হয় কথা বলা প্রয়োজন। সেটি হচ্ছে যে এই জুলাই সনদের একটা জায়গাতে জাস্ট আপনি যদি 5 নাম্বার পাতাতে চলে যান, এই 5 নাম্বার পাতাতে একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে। 5 নাম্বার পাতাতে 5 নম্বর যেই অনুচ্ছেদটা তারা করেছে, ক্রান্তিকালীন অস্থায়ী বিধানবলী, যেখানে বলা হয়েছে সংবিধানের অনুচ্ছেদ 150-এর 2 বিলুপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিল সংবিধানে রাখা হবে না। যারা আইনের ছাত্রছাত্রী নন তাদের কাছে এই 150 অনুচ্ছেদ, তফসিল এগুলো মাথার উপর দিয়েই যাবে। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে দেই। এই পুরো অনুচ্ছেদটার ভেতরে, মানে 150 নম্বর অনুচ্ছেদের 2-এর ভেতরে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণার কথা, 7ই মার্চের ভাষণের কথা, স্বাধীনতার ঘোষণাপত্রের কথা যেটা আমরা বলেছি সেগুলোর কথা। মজার ব্যাপার হচ্ছে যে এই পুরো জিনিসটা এখন উঠিয়ে দেওয়া হবে। আমি আপনাকে একটু পড়ে শোনাই। সেটি হচ্ছে যে 5ম তফসিলে বর্ণিত 1971 সালের 7ই মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ, এটা যুক্ত করা হয়েছিল, এটা উঠিয়ে দেওয়া হবে। 6ষ্ঠ তফসিলে বর্ণিত 1971 সালের 26শে মার্চ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম, অর্থাৎ বঙ্গবন্ধু 26শে মার্চে যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে যেটাকে নিশ্চিত করা হয়েছে, সেটিও এই 5 নম্বর পেজে গেলেই দেখবেন সেটি উঠিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং এটি তারা করবে। এবং 7ম তফসিলের কথা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে 1971 সালের 10ই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র হইল বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ঐতিহাসিক ভাষণ দলিল, যাহা উক্ত সময়কালের জন্য ক্রান্তিকালীন অস্থায়ী বিধান বলিয়া গণ্য হইবে। অর্থাৎ আমাদের যে অস্থায়ী যে কনস্টিটিউশন, যেটি 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগরে দেওয়া হয়েছিল, সেটি সংবিধানে যে সন্নিবেশিত করা হয়েছিল, এই জুলাই সনদ প্রস্তাব করছে যে এই কথাটা সংবিধানে থাকা যাবে না। অর্থাৎ সংবিধানে 7ই মার্চের কথা যেটা বলা আছে, স্বাধীনতার ঘোষণার কথা যেটা বলা আছে, স্বাধীনতার ঘোষণাপত্র 5ম, 6ষ্ঠ এবং 7ম তফসিলের মাধ্যমে 150 অনুচ্ছেদে যোগ করা হয়েছিল, সেটিকে উঠিয়ে দেওয়া হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি একটু অনুগ্রহ করে এই প্রশ্নটা করবেন যে তোমরা স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চ এগুলো তোমরা সংবিধান থেকে উঠিয়ে দিচ্ছ কেন? তোমরা সংবিধান থেকে তোমরা গণতন্ত্র শব্দটি উঠিয়ে দিচ্ছ কেন? তোমরা সংবিধানের ভিতরে বলা রয়েছে সকল ধর্ম রাষ্ট্রের কাছে সমান, রাষ্ট্র কারোর প্রতি পার্সিয়ালিটি করবে না, সকল ধর্মই রাষ্ট্র সমানভাবে দেখবে। এই পুরো প্রত্যয়টি, এই পুরো চিন্তাটি তোমরা উঠিয়ে দিচ্ছ কেন? আপনারা যদি এই প্রশ্ন করতে পারেন তাহলে দেখবেন যে এই উত্তরটি কি আসে। এর উত্তর আপনারা পাবেন বলে মনে হয় না, কিন্তু এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে। এই জুলাই সনদের আরো অনেক আলাপ আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি বলি 2-3 ঘন্টা তো শেষ হবে না, কিন্তু আমি আসলে খুব চুম্বক অংশগুলো আসলে টাচ করতে চেয়েছি, যেখানে আসলে পরিষ্কার করে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের কথাও বলা হয়েছে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমের অনেকগুলো তারা অল্টারনেটিভ করেছে, এইটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, কিন্তু শেষ পর্যন্ত এইটা বলা হয়নি যে যদি সবাই ঐক্যমত্যে না পৌঁছে তাহলে কি হবে, সেটির কোনো বিধান এখানে দেওয়া নেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই সংবিধানে যদি কেউ চেঞ্জ করে, এই সংবিধান রদ করে বা অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাহলে এই সংবিধানে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল যে সংবিধান যদি রাষ্ট্রদ্রোহিতা করে, কেউ যদি এই অবৈধভাবে ক্ষমতা দখল করে, তাহলে রাষ্ট্র তাকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবে। অর্থাৎ অবৈধভাবে ক্ষমতা দখলের যেই
যেই ফুটোটুকু সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, এটিকে আবারও ওপেন করে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ এখন অনেকটা পাকিস্তানের মতো হয়ে যাবে, যে কোনো সময় যে কেউ ক্ষমতা দখল করতে পারবে, তার কোনো শাস্তি হবে না। আপনাদের যদি এই কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে আপনারা অনুগ্রহ করে আপনারা এই জুলাই সনদের 5 নম্বর পেজের 4 নাম্বার যে পয়েন্টটা আছে বা অনুচ্ছেদ আছে সেখানে দেখে নিলেই হবে। এবং আরেকটি কথা বলে আমি আসলে শেষ করব, সেটি হচ্ছে যে 8ম সংশোধনী যেটি 1988-এ আদালত দিয়েছিল, এই 8ম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছিল। অর্থাৎ হাইকোর্টের যেই শাখাগুলো বিভিন্ন বিভাগে থাকবে, এই ব্যাপারটি তখন আদালত বাতিল করে দিয়েছিল। এটা আনোয়ার হোসেন কেস, বিখ্যাত মামলা। হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের রিভিউ পিটিশন, এগুলো 3টি আসলে রায়ই আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জুলাই সনদে আবার বলা হয়েছে যে হাইকোর্টের বিভাগ থাকবে। আমি ধরে নিলাম যে হাইকোর্টের বিভাগ বিভিন্ন জেলাতে প্রয়োজন, আমি ধরে নিলাম, আমি যুক্তির খাতিরে ধরে নিলাম। কিন্তু কথা হচ্ছে হাইকোর্টের একটা রায় থাকা অবস্থাতে আপনি সংবিধানে এই কথাটি প্রস্তাব যে করছেন, তাহলে হাইকোর্টের রায়টার কি হবে? হাইকোর্টের রায়টা কি বা সুপ্রিম কোর্টের রায়টা কি আপনার কাছে কোনো রায় না? বা আমরা যে জানি যে সুপ্রিম কোর্টের রায় আমাকে মানতেই হবে, এটি সংবিধানের অভিভাবক, এই পুরো ভাবনা বা এই পুরো কনসেপ্টের কি হবে? আপনি এই জুলাই সনদের যদি শুরুর দিকের অংশগুলো পড়েন, তাহলে আপনার কাছে মনে হতে পারে যে বাংলাদেশে এই গত 54 বছরে দেশে শুধু শাসন ক্ষমতাতে বাংলাদেশ আওয়ামী লীগই ছিল, তাদের মতো আর খারাপ কেউ হতে পারে না। যত রকমের গীবত, যত রকমের গালমন্দ এই প্রস্তাবনাতে করা হয়েছিল। এরশাদের শাসনামল নিয়ে কোনো কথা নেই, জিয়াউর রহমানকে কেন মেরে ফেলা হয়েছে সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে বলা হয়েছে একটি সামরিক অভ্যুত্থানের কথা বলা হয়েছে। কিন্তু 1979-কে অর্থাৎ জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে তাদেরকে বলা হয়েছে গণতন্ত্রের অভিযাত্রা, যেই 1979-এ খুনিদের বিচার হতে পারবে না, এই কথাটাও সংবিধানে যুক্ত করা হয়। এই পুরো সংবিধানে 1979-এর পরে জিয়াউর রহমানকে যে মেরে ফেলা হলো, সেটি সামরিক অভ্যুত্থান কিনা বা সেটি কি, এটি নিয়ে একটি কথাও বলা নেই। সোজা তারা চলে গেছে হচ্ছে 2006 সালে। 2006 সালের আগে 2001 থেকে 2006 সালে যে বাংলাদেশে গ্রেনেড অ্যাটাক হয়েছে, সেখানে যে তত্ত্বাবধায়ক সরকারকে পুরোপুরি নস্যাৎ করে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। স্ট্রেট চলে গেছে 2006 সালে লগি বৈঠা নাকি আন্দোলন হয়েছিল সেটি, এবং চলে গেছে 2009 সাল পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কথাতে। অর্থাৎ এই পুরো জুলাই সনদটা তৈরি করা হয়েছিল কমপ্লিটলি অনেকগুলো দল মিলে, এবং মজার ব্যাপার হচ্ছে যেই দলগুলো আছে তাদের মধ্যে বিএনপি ছাড়া বাকিদের ভোট বাংলাদেশের রাজনীতিতে 4 থেকে 5%ও না, এরকম অনেকগুলো দলকে নিয়ে তারা জুলাই সনদ বানিয়েছে। আপনার কাছে দেখে প্রথম এবং শেষ আপনি পুরোটা পড়ার পরে মনে হবে যে বাংলাদেশের একটা অংশ মিলে পুরো আওয়ামী লীগের বিরুদ্ধে যা যা করণীয় ঠিক তাই তারা এখানে করেছে। এই জুলাই সনদ যে কোনোদিন টিকবে না, এই জুলাই সনদের কারণে যে অসংখ্য মানুষকে আসলে যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে যে আইনের কাঠগড়াতে দাঁড় হবে সেটি নিয়ে আমার অন্তত পক্ষে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার চাওয়া হচ্ছে এই জুলাই সনদটা আপনি নিজে পড়বেন এবং নিজে বুঝবেন, এবং সাধারণ মানুষকে সহজে একটু জানিয়ে দেবেন যে এই জুলাই সনদে গণতন্ত্রের কথা বলা হয়নি, এই জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র, এই জুলাই সনদে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার যে ঘোষণা এবং 7ই মার্চের ভাষণ, এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই সনদের মধ্যে অর্থাৎ এই জুলাই সনদের মধ্যে তত্ত্বাবধায়ক সিস্টেম নিয়েও কোনো সিদ্ধান্তে কেউ আসতে পারেনি। এই সনদটি কমপ্লিটলি একটি পাকিস্তানি। অনেক ধন্যবাদ। সবারই কোনো না কোনো একটা সিগনেচার থাকে, যেমন রক কাটা একটা সিগনেচার, ছাদ থেকে ফেলে দেয়া একটা সিগনেচার, তেমনি 2014 আগুন সন্ত্রাসে কিন্তু একটা সিগনেচার আমরা দেখেছি, এবং 5ই আগস্টের আগে পরেও আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণ গান পাউডার দিয়ে কিভাবে একদম মানে পুরো ছাই করে দেয়া। তো সেই যে তাদের এক্সপার্টিস এই বিষয়ে, তো আমাদের মনে হচ্ছে যে বিশেষ কোনো উদ্দেশ্য নেই, যেটা আমরা বলছিলাম। তো কেউ বলছিল যে একটা খুব বড় লট এসেছে গোল্ডের, সেখানে একটা বড় গোল্ড আছে। কেউ বলছে যে এমন একটা বড় কার্গোতে এমন একটা কিছু এসেছে যেটা
বের করে নিতে হবে, যেটা কোনো কাস্টম হবে না, যেটার বিষয়ে কেউ কিছু জানবে না, এরকম কথা হচ্ছিল। যেমনটা জাহাজ থেকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে কিছু জিনিস এসেছে এবং তারপর একটা জাহাজে 10 জন খালাসিকে হত্যা করা, যেগুলো কিন্তু একদম নাই হয়ে গেল, আমাদের গণমাধ্যম থেকে কোথাও কোনো রিপোর্ট নেই। তো এই ঘটনাগুলোর নিশ্চয়ই কোনো না কোনো বিষয় আছে, কোনো না কোনো কারসাজি আছে। তো এই চক্রান্তটার আপাত দৃষ্টিতে সে কিনা কি মনে হচ্ছে আপনার, যে এভাবে কেন তারা এরকম আর আগুন শুধু এয়ারপোর্টে না, এয়ারপোর্টে আগুন চলাকালীন সময়ের মধ্যে আমরা চিনি কারখানা, দোকান, তারপরে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন জায়গায় একই সাথে, এবং কক্সবাজার একটা বিশ্ববিদ্যালয় আগুন, এরকম ঘটছে, এখন পর্যন্ত ঘটছে। মানে কি হতে পারে এই আগুন জ্বালিয়ে বাংলাদেশটাকে ছাই করার কারণটা কি? শুক্রবারে 17ই অক্টোবর 2025 ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে, এবং এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে। আমাদেরকে যারা পছন্দ করেন তেমন অনেক মানুষও আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে, এবং ওনাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে এটা করা ঠিক হয় নাই, এটা আদৌ এরকম সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়ে সেটা অন্তর্ভুক্ত না করে এটা করা ঠিক হয়েছে কিনা। একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার যে যেই তর্কটা অলরেডি আমরা করেছি, যে রাজনৈতিক বন্দোবস্তের আইনি প্রক্রিয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারবে কিনা, থাকতে পারবে, এবং দুইটা মতই কিন্তু যথেষ্ট যৌক্তিক। যারা যে সকল দল বলছে যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা কালচারাল প্রসেস প্র্যাকটিসের মধ্য দিয়ে এইটা সেট হইতে হবে, এটা গ্র্যাজুয়াল সময় দিয়ে করতে হবে, এটা আইন প্রয়োগ করে আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাধ্য করে এই প্রসেস করা যাবে না, এই কথাটা যুক্তি আছে। আবার ইকুয়ালি আমরা যারা শুরু থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা প্রসেস ফলো করা, সেটার সাথে একমত হওয়ার ব্যাপারে কথা বলেছি, আমারও মনে করি আমাদের বক্তব্য এবং এই কথার ভিতরে যুক্তি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সনদটা কীভাবে বাস্তবায়িত হবে, সেটা উল্লেখ না থাকার পরেও আমরা কেন স্বাক্ষর করলাম। একটা বিষয় দেখেন যে জুলাই সনদ যেটা আছে 40 পৃষ্ঠার, এটার ব্যাপারে কিন্তু আমরা সবাই অলরেডি একমত। এনসিপি সেখানে অ্যাটেন্ড করে নাই, কিন্তু এনসিপি কি জুলাই সনদের ব্যাপারে একমত না? একমত। তো এটা আমরা সবাই অলরেডি আলোচনা করে একমত হয়েছি। অতএব এইটা শুক্রবারে 17 তারিখে স্বাক্ষরিত হোক বা না হোক, দিন শেষে এটা একটা হিস্টোরিক অ্যাগ্রিড আপন এই পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা দলিল। অতএব সেই জায়গাতে কোনো দ্বিমতের কোনো জায়গা নাই। এখন তারপরে হচ্ছে যে আমরা কেন স্বাক্ষর করেছি, আমরা বোধ করেছি দ্বিমতের ব্যাপারে যদি গো ধরে থাকি যে এইখানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া যদি ঢুকানো না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না, তাহলে বিএনপি সহ অনেক দল কিন্তু আবার স্বাক্ষর অনুষ্ঠানে আসতো না। তাহলে সেইটা কেমন হইতো? এবং সেই বাস্তবতায় দেখেন আমরা বোধ করেছি যে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের মতামত তুলে ধরব, আমরা আমাদের দ্বিমত তুলে ধরব, এই দ্বিমত প্রক্রিয়ার পরেও আমরা একসাথে থাকব একটা রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য। জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখেন, জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম না, এটা লেখাটা খুবই বাজে হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির ডিকটেশন যেটা ছিল এটা এখানে ডমিনেন্ট জায়গা করে নিয়েছে। এবং এটার প্রতিবাদে রাতের বেলা কিন্তু আমি নিজেও আমার ঘোষণাপত্র আমি এটা আপলোড করে দিয়েছি আমার ফেসবুক আইডিতে, পেজে, যে আমি হলে এটা কিভাবে লিখতাম, কতটুকু লিখতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আমরা বয়কট করেছি? বয়কট করিনি, আমরা গিয়েছি ওখানে। ঠিক ইকুয়ালি এই জুলাই সনদের ভিতরে এমন অনেক কিছু ছিল যেখানে আমরা চাচ্ছিলাম যে নোট অফ ডিসেন্ট না থাকুক, সবাই একমত হয়ে যাক। এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে দ্বিমতের সংখ্যা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায়। এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে ভোটের পিয়ার করবার ব্যাপারে আমরা সবাই একমত হইতে পারি নাই। তো
ঠিক ইকুয়ালি সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারেও তো আমরা অনেক আলোচনা করে গণভোট হতে পারে এমন একটা জায়গাতে আসছি। আবার গণভোটের নেচারটা কি হবে? গণভোট তো এখন সংবিধানে নাই, শুধুমাত্র সুপ্রিম কোর্টের 16 অ্যামেন্ডমেন্ট ডিসিশন ওভারটার্ন করবার মধ্য দিয়ে এটা ফিরে আসছে কিনা আমাদের জুরিসপ্রুডেন্স সেটা বলে না। তাহলে করলাম, তাহলে সেটা এটার ম্যান্ডেট কি হবে, কি ফ্রেমে হবে, কি প্রশ্নে হবে, তাহলে কি আলাদা ইলেকশন হবে না জাতীয় নির্বাচনের দিনে একটা হবে? এইরকম অনেক নিটিগিটি কোশ্চেন কিন্তু গণভোটের সাথে জড়িত আছে। তাহলে এখন যদি গণভোটের মধ্য দিয়ে হয় এই প্রসঙ্গে জুলাই সনদটা আটকে যায়, তাহলে আমাদের যে ঐতিহাসিক আলোচনা পর্ব, যেটা আমরা যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, দিন রাত এটার পিছনে সময় দিয়েছি, বিটিভিতে দেশবাসী এটা দেখেছে। অনেক সময় মনে হয় যে আমরা আসলে এখানে হাসি ঠাট্টা করেছি, গল্পগুজব করেছি। আমাদের এই পিছনে যে ঘন্টার পর ঘন্টা লেখাপড়া আছে, এটা কিন্তু দেশবাসীর অনেকে দেখেন নাই। রাত জেগে এই কাজগুলো বিভিন্ন দল থেকে যারা করেছেন, তারা দিনের পর দিন, রাতের পর রাত পড়াশোনা করেছেন, প্রস্তাবনা দেখেছেন, অন্য দলের সাথে বসেছেন, একমত দ্বিমত, ঝগড়া ঝাঁটি, তর্ক বিতর্ক, কে কোনটা প্রস্তাব করবেন করবেন না, এর পিছনেরও কিন্তু প্রচুর মিটিং, লেখাপড়া, ঘুম ছাড়া রাত, এগুলো কিন্তু আছে। অতএব সেই জায়গাতে আমাদেরকে একটা বৃহত্তর স্বার্থ দেখতে হয়েছে যে আমরা কি একসাথে শতভাগ অর্জন করতে গিয়ে শূন্য হাতে ফেরত আসব, না আপাতত 60% অ্যাচিভ করে ফেলি। এবং এটাই কিন্তু একটা পলিটিক্যাল স্ট্রাগল। কেন বিপ্লবের প্রসেসের বাহিরে গিয়ে গণতান্ত্রিক লড়াই থাকে? কারণ গণতান্ত্রিক লড়াইতে এই গ্র্যাজুয়ালিজমটা সবাই অ্যাপ্লাই করে, যে একটা ধারাবাহিক পদ্ধতিতে পরিবর্তন সংস্কারের পথে এগোতে হয়। বিপ্লবী পন্থা হতে একসাথে সব মিলা শতভাগ কার্যকর করা হবে, যারা একমত হবে না তাদেরকে চায়নার মতো কালচারাল রেভলিউশন করে হাজারে হাজারে কোটিতে কোটিতে মেরে ফেলতে হবে। তো এই রেভলিউশনারি প্রসেসে তো আমরা যাইনি। আজকে এই অনেক সমস্যার সমাধান হতো না, আজকে এই অনেক সমস্যার সমাধান হয়ে যেত যদি গত বছর আমরা সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম। এই যে 5 তারিখে আমাদের যাদের নেতৃত্বে এই একটা গণ অভ্যুত্থান হয়েছে, তারা এবং রাজনৈতিক দলগুলো সবাই সম্মিলিতভাবে জাতিকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। এবং স্যাডলি পলিটিক্যাল পার্টি ক্যান্টনমেন্টে গিয়ে একটা রাজনৈতিক সংগ্রাম, স্ট্রাগলটাকে ক্যান্টনমেন্টের কাছে, চুপ্পুর কাছে সারেন্ডার করে দিয়ে আসছে। অতএব এই যে রিয়েলিটিতে আমরা বাস করছি, এর খেসারত এখনও আমাদেরকে দিতে হচ্ছে। যদি আমরা সেদিন প্রফেসর ইউনূসের নেতৃত্বে জাতীয় সরকার করতে পারতাম 3 বছরের জন্য, 5 বছরের জন্য, সকল রাজনৈতিক দল এবং টেকনোক্র্যাট মিলে, তাহলে সংস্কারের গতি অনেক বেড়ে যেত। আজকের অনেক আলোচনা, তর্ক, পর্যালোচনা যেগুলো এখন চলছে, একমত দ্বিমতের মধ্য দিয়ে জাতির ভিতরে বিভাজন তৈরি হয়েছে, আওয়ামী, দিল্লি এবং গণহত্যাকারী রেজিমের বিপক্ষে যে ঐক্য ছিল গত বছরের এই সময়গুলোতে, সেটা অনেক কমে গেছে। অতএব সেই জায়গাতে ওইটা হচ্ছে আমাদের আদি পাপ, যে আমরা সবাই মিলে জাতীয় সরকার করি নাই। দ্বিতীয় পাপ হচ্ছে ক্যান্টনমেন্ট এবং চুপ্পুর কাছে আমার পলিটিক্যাল স্ট্রাগলটাকে হ্যান্ডওভার করা, সারেন্ডার করে দেওয়া। তৃতীয় পাপ হচ্ছে এই 72-এর সংবিধানটাকে সাসপেন্ড না করা। এই 3 পাপের খেসারত আমাদেরকে এখন দিতে হচ্ছে। এখন চাইলেই 1 বছর পরে, 14 মাস পরে এসে আমি একটা সাংবিধানিক সকল প্রসেসের পরে এসে একটা বিপ্লবী প্রসেসে যাইতে পারবো না। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল, এটা ওয়ার্ক করে না। এটার একটা ফ্যান্টাসি আছে, এটা শুনতে ভালো লাগতে পারে এবং এটার মধ্য দিয়ে অনেক স্বপ্ন যেগুলোর প্রত্যাশা পূরণ করে নাই, সেগুলোকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা হতে পারে, কিন্তু সেইটা এখন আমরা ওই জায়গাটাতে নাই। তাই এনসিপি যেই প্রতিবাদটা করেছে, এনসিপির নেতারা কালকে সেখানে যায় নাই, যদিও এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ এবং আক্তারের নাম আমরা ওই মঞ্চের দেখলাম, 2টা চেয়ার সেখানে খালি ছিল, মানে তারা নাম পাঠিয়েছেন, তারা যাবেন, এরকম একটা সম্ভাবনা ছিল। তাদেরকে বাসায় গিয়ে সরকারের পক্ষ থেকে দাওয়াতি কার্ড পৌঁছায় দেওয়া হয়েছে। 3টা দলের বাইরে বাকি সবাইকে আমাদেরকে কার্ড দিয়েছে, কিন্তু SMS-এ কর্মচারী পাঠায় অফিসে কার্ড পৌঁছায় দিয়েছে। বিএনপি, জামাত আর এনসিপিকে সরকারের পক্ষ থেকে গিয়ে, মনির ভাই অথবা অন্য কেউ হতে পারে, তারা গিয়ে বাসায় দাওয়াত দিয়ে এসছেন।
এবং তারা নাম কালেকশন করে এসছেন, তারা যাবেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এনসিপিকে আমি রেসপেক্ট করি, তারা এবং গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছেন তারা যে প্রতিবাদ করে এটা যান নাই, তাদের এই প্রতিবাদের মধ্যে ন্যায্যতা আছে। এই সকল ন্যায্যতার ভিতরে আমরা বোধ করছি কৌশলগতভাবে একটা বাস্তববাদী সিদ্ধান্তের জায়গায় আমাদেরকে যেতে হবে। এই জন্য আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমাদের বেশ কিছু ভিন্নমত আছে, যে এই ভিন্নমতগুলো আমরা বারবার তুলছি, এখনও তুলব। আরও 15 দিন এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে কমিশনে, সেখানেও আমাদের দলের পক্ষ থেকে এই কথাগুলো বারবার বলা হবে। কিন্তু সনদ স্বাক্ষর না করাটা হচ্ছে পুরো ঐক্য প্রচেষ্টাতে আমরা গত 6, 7, 8 মাসে যা অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টগুলো শূন্য হয়ে যাবে এবং দিন শেষে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে, যার একমাত্র বেনিফিশিয়ারি হবে পতিত শক্তি, আওয়ামী ফ্যাসিবাদ এবং দিল্লির ফ্যাসিবাদ। তাই সেই জায়গাতে এটা একান্তই আমাদের কৌশলগত সিদ্ধান্ত, পক্ষে বিপক্ষে যুক্তি সবগুলো সঠিক, যৌক্তিক এবং সবগুলোকে আমরা সম্মান করি। একই দিন জুলাই স্বাক্ষর যেদিন হবার কথা সেদিন সকাল দুপুর মিলায় আমরা দেখলাম যে মানিক মে এভিনিউতে জুলাই যোদ্ধার ব্যানারে অনেক ভাই বোনরা এসছেন, প্রতিবাদ করছেন, শহীদ পরিবারের সদস্যরা এসছেন এবং তাদের দাবিগুলো যৌক্তিক। প্রশ্ন হচ্ছে যে একটা যৌক্তিক দাবি পূরণ করার জন্য রাষ্ট্রের সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করাটা, এই কাজটা যৌক্তিক হয়েছে কিনা, এবং তারা যেভাবে গাড়ি ভাঙচুর করছিলেন, পুলিশের গাড়ি ধরে ভাঙচুর করতেছেন এবং টোটাল তাদের যে আচরণটা দেখে এবং তাদের যে ইন্টারভিউ, আজকে যারা স্বাক্ষর করবে তাদের বের হওয়ার সময় সবার হাত ভেঙে দেব, মানে এই ধরনের কথাবার্তা যারা বলছেন এবং যে বক্তব্যগুলো শুনলাম, এইটা আমাদের অনেকের পছন্দ হয় নাই। আর নিজেদেরকে এই যে জুলাই যোদ্ধা নামে পরিচিত করানোর যে চেতনা ব্যবসা, এইটা বাদ দিতে হবে। একটা ন্যায্যতার দাবির জায়গাতে যেখানে আমরা সবাই এই দাবিটা তুলছি, আমরা সবাই জুলাই যোদ্ধা, গণ অভ্যুত্থানের পক্ষে যারাই ছিলেন, যে যেখান থেকে রোল প্লে করেছেন, সবাই জুলাই যোদ্ধা। শুধুমাত্র পার্টিকুলার কোনো গ্রুপ নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসাবে দাবি করা এবং সরকারি একটা প্রোগ্রামে বিশৃঙ্খলার চেষ্টা করা, এটা কোনোভাবেই গণ অভ্যুত্থানের পক্ষের যে অঙ্গীকার সেটার সাথে যায় না। বরং দরকার ছিল আপনারা ওখানে প্রতিবাদ করেন, আপনারা মানিক মে এভিনিউতে ফুটপাত জুড়ে বিশাল ফুটপাত আছে, সেখানে ব্যানার ফেস্টুন যোগ করে আপনারা দাঁড়ান, আপনাদের কথা বলেন, বিকল্প প্রস্তাব দেন, সব কিছু করেন এবং এগুলোর সাথে আমরা সবাই একমত যে দাবিগুলো করা হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, তারপরে হচ্ছে যারা যারা ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা পুরোটা এখনও পান নাই, আংশিক পেয়েছেন, এই পুরো প্রসেস নিয়ে আমাদেরও সমালোচনা আছে, আমরাও বারবার এই দাবিগুলো করেছি। কিন্তু যেই প্রক্রিয়াতে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বানচাল করা, পুরো মঞ্চ তছনছ করে দেওয়া, যে কারণে প্রোগ্রাম শুরু হইতে প্রায় 1-1.5 ঘন্টা দেরি করতে হয়েছে, সেই পুরো প্রসেসের সাথে আমরা একমত না। আমরা বোধ করছি এর সাথে ইন্টেলিজেন্স ফেইলিউর অথবা পরিকল্পিতভাবে আমাদের কোনো গোয়েন্দা সংস্থারও হাত আছে কিনা সেটাও দেখা দরকার। কারণ এখানে যৌথ বাহিনীর প্রেজেন্স ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান উপদেষ্টা, সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা আসবেন, সেরকম একটা জায়গাতে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে শত শত মানুষ ঢুকে পড়তে পারাটা, এইটা সিম্পলি কোনো স্বাভাবিক ঘটনা না। আমার কাছে এটা মনে হয়েছে এখানে জুলাইয়ের দাবি এবং জুলাইয়ের সিম্প্যাথিকে ব্যবহার করে একটা পরিকল্পিত অরাজকতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে এবং এটার সাথে কোনো না কোনো পর্যায়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা জড়িত। আদারওয়াইজ এই ধরনের কাজ হইতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা বিভিন্ন সময় ইনডিসাইসিভ, আপনাদের সিদ্ধান্তহীনতার বিষয়গুলো আমাদের চোখে পড়ছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। তা না হলে আপনারা ভালো নির্বাচন করতে পারবেন না যদি আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, গোয়েন্দা সংস্থা এদেরকে আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এখানে না পারেন। তাই আমরা পক্ষে বিপক্ষে সব কিছু মিলিয়ে প্রতিবাদ করবার অধিকার স্বীকার করে পুনর্বাসনের দাবি সবগুলোর সাথে একমত হই। আমরা বোধ করছি গতকালকের ঘটনা কোনোভাবেই একটা স্বাভাবিক ঘটনা না এবং পরিকল্পিতভাবে এই ধরনের